আসসালামু আলাইকুম, আমি রাত্রি অ্যান্ড ওয়েলকাম টু পার্ট 2 অফ মাই ভার্সন। এর আগের পার্টে মেনশন করেছি যে আজকের পার্টটা হলো মোস্ট রিকোয়েস্টেড। অনেকে আমাকে ডিফেন্স রিলেটেড অনেক কোয়েশ্চেন করেছো, আইএসএসবি নিয়ে অনেক কোয়েশ্চেন করেছো। যদিও আমি আইএসএসবি অ্যাটেন্ড করতে পারিনি, তবে এটার জন্য আমি প্রিপারেশন নিয়েছি। আর হ্যাঁ, এটা নিয়ে ক্লিয়ার করে নেওয়া ভালো। আমাকে এই কোয়েশ্চেনও করেছো যে আমি কি সেনাবাহিনী বা বিমান বাহিনীর সাথে যুক্ত কিনা। দ্য অ্যান্সার ইজ নো। আমি ডিফেন্সের সাথে জড়িত না, তবে অলমোস্ট ইয়ার আগো আমি এটার জন্য প্রিপারেশন নিয়েছি এয়ারফোর্সে জয়েনিং এর জন্য। আর সেটার জন্য আমি পরীক্ষা দিয়েছি। এটার পর আইএসএসবির জন্য সিলেক্টেড হয়েছিলাম, কিন্তু আইএসএসবি দিতে পারিনি। তবে এটার জন্য যেহেতু প্রিপারেশন নিয়েছি, অনেক কষ্ট করে প্রিপারেশন নিয়েছি, এজন্য আমি চাই আমার নলেজের দ্বারা তোমরা যারা এক্সাম দিতে চাও বা জয়েন করতে চাও, তোমাদের যদি একটু হেল্প করতে পারি, দ্যাট উইল বি আ লট ফর মি। আর আমার অনেক দেরি হলো ভিডিওটা বানাতে। এটার জন্য যারা আমাকে মেসেজ দিয়েছো যে আপু পার্ট 2 কবে দিবেন বা এখনো আসছে না কেন, আম সরি, কারণ ব্যস্ত ছিলাম আর সাথে এত আগে প্রিপারেশন নিয়েছি, আমার একটু স্টাডি করতে হয়েছে। আমি কিন্তু আমি বসেছিলাম না, আমি আসলে এই সবকিছু নোট করেছি, আবার সবকিছু একটু আমি দেখেছি। আর তোমরা যারা যারা কোয়েশ্চেন করেছো এগুলোকে আবার সেকশনে ভাগ করেছি, যেন আমি সহজে অ্যান্সার করতে পারি, ডিটেলসে বলতে পারি আর কি তোমাদেরকে। লেটস গেট উইথ ইট। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন অ্যান্সার শুরু করি। ফার্স্টে এসএসসি আর এইচএসসি জিপিএ রিলেটেড, এটা আমি আগের পার্টেও মেনশন করেছি, এখন আবার বলে। আমি এসএসসিতে জিপিএ 5 পেয়েছি, এইচএসসিতেও জিপিএ 5, আর দুটোই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। তবে জিপিএ 5 দুটোতে না পেলেও সমস্যা নেই, কারণ যদিও আমি জেনারেল প্রসেসে অ্যাপ্লাই করিনি, তবে বিএনসিসির মাধ্যমে করলেও সেখানেও ক্যান্ডিডেটদের আমি এরকম দেখেছি যে দুটো 5 কারোরই ছিল না। কারো হয়তো এসএসসিতে একটু স্লিপ করেছে বা এইচএসসিতে, তবে আমার মনে হয় 4.8 এর উপরে থাকা ভালো। দুটোতেই জিপিএ 5 দরকার হয় না। এরপরে হলো which sectors are needed to stay focused to be an officer। আচ্ছা, আমি যেটা বলেছি, আমি কিন্তু অফিসার না। আমি কমিশনড অফিসার হওয়ার জন্য এক্সাম দিয়েছি, তবে শেষ মুহূর্তে অ্যাটেম্প্ট করতে পারিনি। তবে পার্সোনাল আমার পার্সপেক্টিভ থেকে বলে, যেহেতু আমি কোচিং করেছি, ক্লাস করেছি, অনেকের কথা শুনেছি, এক্স মিলিটারি অফিসার্স ছিল, তো সেখান থেকে আমি একটা জিনিস ফর শিওর বলতে পারি যে টু বি আ গুড অফিসার ইউ নিড টু বি আ গুড হিউম্যান বিইং ফার্স্ট। কারণ এই আইএসএসপির মধ্যে দিয়ে যাওয়া মানে তুমি একজন লিডার হওয়ার জন্য সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ। অ্যান্ড ইফ ইউ আর নট ওয়ার্থ ফলোয়িং, তাহলে মানুষজন বা তোমার জুনিয়ররা তোমাকে কেন মানে ফলো করবে, তোমার লিডারশিপ কেন মানবে? তো সেক্ষেত্রে নিজেকে নিজে আগে গ্রুম করো, অ্যাজ এ গুড হিউম্যান বিইং ফার্স্টে নিজেকে গড়ে তোলার চেষ্টা করো। আর দ্বিতীয়ত হাম্বল হতে হবে। অনেকে আছে যে কনফিডেন্ট হতে গিয়ে অ্যারোগেন্ট হয়ে যায়, আর এরকম ক্যান্ডিডেট আমি নিজে দেখেছি। তো এরকম অ্যারোগেন্ট হওয়া যাবে না। অলওয়েজ ট্রাই টু বি হাম্বল, অ্যান্ড কাইন্ডনেসকে উইকনেস হিসেবে মানে চিন্তা করবা না কখনো। ইউ ক্যান বি কাইন্ড, ইউ ক্যান অলসো বি স্ট্রং। আর এটাই ব্যালেন্স করাটা অনেক কঠিন হয়ে যায় অনেকের জন্য। এই জন্য এটা ব্যালেন্স করা আগে শিখতে হবে। হাউ ক্যান ইউ বি স্ট্রং and how can you be kind and humble without being viewed as a weak person? প্লিজ এই ভুল তোমরা করো না, কারণ ফিল্ড ট্রেনিং যখন আমরা করতাম সেখানের মধ্যে মানে ফিজিক্যাল এবিলিটি টেস্ট গুলো প্র্যাকটিস করতাম আমরা, সেখানে আমি দেখেছি কিছু কিছু, আর ট্রাস্ট মি, এটা বোঝা যায়। তুমি যদি অনেক চেষ্টা করো অনেক জেনুইন থাকতে, বাট এই মানে হেল্প করার টেন্ডেন্সি বা কাইন্ডনেস যদি তোমার মধ্যে ন্যাচারালি না থাকে, নিজের মধ্যে যদি এটা আসলে তুমি আনতে না পারো, তাহলে এটা তুমি যখন ফেক দেখাবা জাস্ট ফর দোজ ডেজ, এটা বোঝা যায়। অ্যান্ড এটা উল্টা আরো তোমার প্রতি খারাপ ইমপ্রেশন সৃষ্টি করবে। তো এটা করো না। অ্যাজ এ গুড হিউম্যান বিইং নিজেকে জাস্ট ফর আইএসএসবি অর ফর ডিফেন্স এটা করার দরকার নেই। তুমি যদি একজন ভালো মানুষ হও, সেটা তোমার ডিফেন্সের ড্রিম তুমি অ্যাচিভ না করতে পারলেও ইন ফিউচার তোমাকে হেল্প করবে। ভালো হতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? ভালো মানুষের দুনিয়াতে কোনো দাম নেই, এটা খুবই খারাপ একটা চিন্তা। ইট ইজ আ মিথ। মনে হয় এই তিনটা জিনিসই আমি পার্সোনালি অ্যাডভাইস করব, টু গ্রুম ইয়োর সেলফ ইন্টু বিইং এ গুড হিউম্যান বিইং, অ্যান্ড টু বি হাম্বল, অ্যান্ড লাস্টলি টু বি কাইন্ড অ্যান্ড স্ট্রং। আচ্ছা, এরপরে হলো 3 ধরনের কোয়েশ্চেন এসেছে, আমি এটা একটার মধ্যেই ফেলবো। বিএনসিসি রিলেটেড, এয়ারফোর্স জয়নিং ফি প্লাস প্রসেস, ডিফেন্স জয়নিং ফ্রম বিএনসিসি।
আমি আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি, এটা দিয়ে তোমরা বুঝতে পারবে। আমি বিএনসিসি করেছি স্কুল লাইফে। হাই স্কুলে আমি যেটা আমার আগের পার্টে বলেছিলাম, আমি আমার স্কুলের ইয়াংগেস্ট সার্জন ছিলাম। আমি ক্যাম্প করেছি। আমার টিচারদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, যে কারণে কিনা স্কুলে বিএনসিসি করার পরেও আমি ওই কানেকশন ধরে রেখেছি। আর কলেজে বিএনসিসি করিনি, কিন্তু তারপরেও মানে ওই কানেকশন থেকেই আমি খোঁজ নিয়েছি এবং এরপরে অ্যাপ্লাই করেছি। আর বিএসসিতে আসলে তারা আরো খুঁজে যে যারা এক্স ক্যাডেট আছে তারা যেন এটার মাধ্যমেই অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে একটা রেপুটেশনের ব্যাপার আছে তাদের। তো এটা তোমরা করবা যদি তোমরা ধরো বিএনসিসি করে থাকো স্কুল লাইফে, কলেজ লাইফে না করলেও যে খোঁজ নিবা। আর আমি কিভাবে করেছি সেটা একটু ডিটেলসে বলি এখানে। প্রথমে অ্যাপ্লাই করেছি এয়ারফোর্সে, মানে নর্মালি যেভাবে অ্যাপ্লাই করে এয়ারফোর্স অ্যাডমিন ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করি। সেখান থেকে কাগজপত্র নিয়ে আমার যা যা সার্টিফিকেট ছিল, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেরও অনেকগুলি 30টার মতো মনে হয় সার্টিফিকেট, তো ওই সবগুলোর আমার ফটোকপি করতে হয়েছে, সেগুলো সত্যায়িত করতে হয়েছে। এবং সেই সব কিছু নিয়ে আবার আমি শাহিন কলেজ, যেটা চট্টগ্রামে, সেখানে যাই এবং সেগুলো জমা দিই। তারপরে আরেকটা ফর্ম দেয়, সেটা ফিল আপ করতে হয়। মানে তোমরা আগে ফর্ম ফিল আপ করে, এয়ারফোর্সের যে ফর্মটা আছে সেটা ফিল আপ করে ওখানে যাও, যে কথাবার্তা বলো, কন্ট্যাক্ট করলেই এরপর প্রসেসটা কিভাবে হয় ন্যাচারালি তোমরা বুঝতে পারবা। এটা অত টাফ কিছু না। আর জেনারেল ওয়েতে যেটা এয়ারফোর্সে জয়নিং ফি প্লাস প্রসেস, সেটা সার্কুলারে একটু চোখ রাখলেই বোঝা যায়। শর্ট কোর্স আছে, লং কোর্স আছে। অনেকে সার্কুলার আসলে ঠিকঠাক মতো পড়ে না, এটা হচ্ছে সমস্যা। তোমরা যদি ফার্স্ট টু লাস্ট একদম মনোযোগ দিয়ে পড়ো, তাহলে ওখানেই তোমরা বুঝে যাবা যে ফি কিরকম বা কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমার কল আপ লেটার রিলেটেড যে সমস্যাটা হয়েছিল সেটা নিয়ে আগে একটু বলি, কারণ এখান থেকে তোমাদের শেখার আছে। আমি বাজারে যে নর্মাল ওয়েতে দোকানে অ্যাপ্লাই করেছিলাম, তো এই ফর্ম ফিল আপের পরে কিন্তু লাস্টে একটা পাসওয়ার্ড দেয়, যেটার মাধ্যমে পরবর্তীতে তোমরা ধরো এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে যে যখন লগ ইন করবা, সেখানে পাসওয়ার্ডটা দিলে তখন ওখানে মানে শো করবে আর কি, যে অথরিটির নাম্বার প্লাস স্টেটাস, ধরো এখনো তোমার কল আপ লেটার না আসলে সেক্ষেত্রে কাদের সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবা, এই সবকিছু রিলেটেড আই গেস। তো আমি তো এত কিছু জানতাম না, এটা আমার ফার্স্ট টাইম ছিল, তো এই জন্য আমি পাসওয়ার্ডটা নেইনি। অ্যান্ড পরবর্তীতে আমাকে বলা হয় যখন ভাইভা পাস করি এবং আইএসএসবির জন্য সিলেক্টেড হই, যে 6 মাসের মধ্যে আমার কল আপ লেটার চলে আসবে, কিন্তু আসছিল না। এরপর আমি শাহিন কলেজের স্যারদের সাথে আবার যোগাযোগ করি। তারা বলে যে আমার সব কাগজপত্র হেডকোয়ার্টার্সে চলে গিয়েছে, এখন তাদের এখানে আর কিছু করার নেই। অ্যাট দি এন্ড আমি আর কোনো খোঁজ খবর নিতে পারিনি এবং এভাবে স্লিপ হয়ে যায়। আর যে দোকানে করেছিলাম সেখানে অবভিয়াসলি আমার ডেটা সেভ করে রাখবে না, এই জন্য আমি বলেছি যে আমি অথরিটিকে ব্লেম করবো না এটার জন্য, এটা আমার নিজের ইগনোরেন্স ছিল। তোমরা এই ভুলটা করো না, তোমরা অ্যাপ্লাই করার পরে মেক শিওর টু গেট দ্য পাসওয়ার্ড ফার্স্ট, যে কোনো সমস্যাই হতে পারে। আচ্ছা, এটা ছিল কল আপ লেটার রিলেটেড। এরপরে কাট অন এনি বডি পার্টস প্লাস সেলফ হার্ম রিলেটেড। অনেকেই আমরা এটা করেছি, আই নো দ্যাট। অনেকের শরীরে কাটা দাগ আছে, ব্লেডের দাগ রয়েছে, আবার অ্যাক্সিডেন্টেরও মার্কস থাকে, অনেক অ্যাপেন্ডিক্সের অপারেশন হয় সেটার মার্কস থাকে। আমি যতদূর শুনেছি অ্যাক্সিডেন্টের মার্কস বা অ্যাপেন্ডিক্সের মার্কস এগুলো থাকলে হলো বাদ দিয়ে দেয় ফাইনাল মেডিকেল টেস্টের সময়। আইএসএসবির একদম লাস্টের দিন হয়তো এই ফাইনাল মেডিকেল টেস্টটা হয়, যেখানে ফুল বডি চেক আপ করে। তো ওই সব মেজর যেসব অ্যাক্সিডেন্টের মার্কস আছে সেগুলো হয়তো অ্যালাউ করে না। আর ছোটখাটো কাট এসব ক্ষেত্রে আমি অনেকের সাথে কথা বলেছি এটা নিয়ে, যারা কমিশন অফিসার ওখানে আছেন ওনাদের সাথে কথা বলেছি। অনেকে বলেছে যে অ্যালাউ করে, অনেকে বলে অ্যালাউ করে না। ধরো তোমরা হুট করে এখন ফাইন্ড আউট করেছো, কিন্তু অলরেডি তোমরা এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, হয়তো 2 দিন পরে তোমাদের আইএসএসবি। এটার জন্য কনফিডেন্স লো হতে দিও না, চেষ্টা করবো কনফিডেন্স ধরে রাখতে, যা হবার দেখা যাবে, বিকজ ইট ইজ অলসো অ্যান এক্সপিরিয়েন্স, রাইট? নিজের বেস্টটা দিবা, ওখানে যে এক্সপিরিয়েন্স গেইন করবা, হ্যাভ ফান। ওই আইএসএসবির দিন নাকি অনেক মজা হয়, যদি অনেক টেনশনের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক স্ট্রেস থাকে, বাট ট্রাই টু জাস্ট লিভ থ্রু ইট, কারণ এই মোমেন্টটা আর পাবা না। তো নিজের কনফিডেন্স ধরে রাখবা। এনজাইটি অনেক হবে যে হ্যাঁ এখন আমি ফাইন্ড আউট করলাম যে আমার শরীরে এরকম দাগ আছে, আমাকে নিবে কি নিবে না, এত কিছু চিন্তা করার দরকার নেই। যদি বোর্ড তোমার মধ্যে সেই পোটেনশিয়ালটা দেখে, যদি তাদের মনে হয় দ্যাট ইউ আর ফিট টু বি অ্যান অফিসার, তাহলে তারা তোমাকে নিবে। ওকে, এটার জন্য ছোটখাটো মার্ক বা এসব কিছু ট্রাস্ট মি ম্যাটার করবে না। আমি গ্যারান্টি দিতে পারছি না, বাট আই জাস্ট ওয়ান্ট ইউ টু হ্যাভ কনফিডেন্স।
ঠিক আছে? এসব নিয়ে ওভার থিঙ্ক করো না। ধরো যদি তোমাদের কাছে এখনো সময় থেকে থাকে, এখনো ধরো অ্যাপ্লাই করনি, করতে চাও, তাহলে হাতে 6 মাস বা 1 বছর সময় নাও, নিয়ে লেজার ট্রিটমেন্ট করায় ফেলো। আমাকে এটা হলো কোচিং থেকে সাজেস্ট করেছিল, কিন্তু আমার কাছে আর সময় ছিল না ওই মোমেন্টে, কারণ মনে হচ্ছিল যে এখনই কল আপ লেটার তো চলে আসবে, আমি তো আইএসএসবির জন্য সিলেক্টেড হয়ে গিয়েছি। তো তোমাদের যদি এরকম সিচুয়েশন এখনো না হয়ে থাকে, তোমরা যদি এখনো অ্যাপ্লাই না করে থাকো, তাহলে আগে লেজার ট্রিটমেন্টটা করাও, এটা আমি সাজেস্ট করবো। আমি বায়োজিনে খোঁজ নিয়েছিলাম, সেখান থেকে আমাকে বলেছিল যে লেজার ট্রিটমেন্টে এটা পুরোপুরি হিল হতে সময় লাগে 6 মাস। এই জন্য বলেছে যে 6 মাস বা 1 বছর সময় নাও, 1 বছর নিলেই ভালো। প্রিলির জন্য আমি অনেক ভালো মতো প্রিপারেশন নিয়েছিলাম, আমি নোটও করেছি অনেক কিছু, কিন্তু প্রিলিতে আমার দিতে হয়নি কারণ বিএনসিসির মধ্যে দিয়ে গিয়েছি। তবে অনেকের জন্য আবার প্রিলিটা ইজি মনে হয়, কারণ এখানে ভাইবার সংখ্যা কম। বিএনসিসির মধ্যে দিয়ে গেলে তোমাদের আবার অনেক ভাইবা দিতে হবে, আর ইন্ট্রোভার্ট মানুষদের জন্য এটা একটা লিটারাল নাইটমেয়ার, আই আন্ডারস্ট্যান্ড। তো প্রিলি এক্সামের জন্য আমি ছোটখাটো কিছু অ্যাডভাইস দেই। ইংলিশের জন্য প্রফিসিয়েন্সি ইন ইংলিশ ইনক্লুডিং ভোক্যাব, গ্রামার, রিডিং অ্যান্ড রাইটিং এক্সপ্রেশন। তো মেইনলি ইংলিশ গান শোনো, মুভি দেখো, নিজের অ্যাকসেন্টটা ক্লিয়ার করো, দ্যাটস ইনাফ। জিকের জন্য আমি বলবো অ্যাওয়ারনেস অফ কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্টোরি, জিওগ্রাফি, সায়েন্স অ্যান্ড আদার জেনারেল টপিকস। কারেন্ট অ্যাফেয়ার্সই পড়ো, এটাই বেস্ট। আর রিসেন্ট ধরো অনেক যুদ্ধ যাচ্ছে, তো এখান থেকেই মেইনলি কোয়েশ্চেন করতে পারে, ভাই অনেক কোয়েশ্চেন করতে পারে, সেগুলো নিয়ে নলেজ রাখবা। ম্যাথসের জন্য ম্যাথমেটিক্যাল স্কিলস ইনক্লুডিং অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড প্রবলেম সলভিং। স্ট্র্যাটেজিক চিন্তা করতে পারতে হবে, কারণ আইএসএসবির সময় বেশিরভাগই থাকে এরকম, তোমাকে একটা সিনারিও দিবে, সেটার বেসিসে স্টোরি লিখতে হবে, প্রবলেম সলভিং এরকম চিন্তা থাকতে হবে। তো এটার জন্য সাথে তোমরা চেস প্র্যাকটিস করতে পারো, দাবা খেলার অভ্যাস যাদের আছে, ভেরি গুড, তোমাদের আইকিউ এনরিচ হবে। আমার আইকিউ আমি অনেক টেস্ট দিয়েছিলাম, আমার আইকিউ এসেছিল কত 128, খুবই অ্যাভারেজ। আর আইকিউর চেয়েও বেশি ইকিউ ম্যাটার করে, তো সেটার জন্য ইমোশনালি ইন্টেলিজেন্ট হওয়ার অনেক প্রয়োজন। এয়ারফোর্স নিয়ে নলেজ রাখবা, যেমন আমার ভাইবার সময় আমাকে খুবই ইজি একটা কোয়েশ্চেন করে যে এয়ারফোর্স নিয়ে 10টা সেন্টেন্স বলতে, আমি 6টা বলতে পেরেছিলাম মোস্ট প্রবলি, কারণ এটা এত র্যান্ডম ছিল যে আমি থতমত খেয়ে গিয়েছি যে হোয়াট দ্য হেল, আমার তো এটা নিয়ে মানে আমি ওইভাবে পড়ি নাই, মাথায় নাই, নার্ভাস হয়ে গিয়েছিলাম, তার উপরে আবার ওই বোর্ড রুমে ওখানে বসে। যাই হোক, তোমরা এরকম করো না প্লিজ, এরকম র্যান্ডম টপিকের উপরেও প্রিপারেশন নিয়ে রাখবা, আইডিয়া নিয়ে রাখবা। আর আইএসএসবি কোচিং আমি করেছি আইক্যান কোচিং সেন্টারে, ওখানে বিভিন্ন ধরনের কোর্স আছে, সেটা তোমরা ওখানে গেলে বুঝবে। আমি সাজেস্ট করবো এটা, এর থেকে আরো ভালো কোচিং সেন্টার থাকতে পারে, অনেক কোচিং তোমরা চেঞ্জ করেও দেখতে পারো, তোমাদের উপর। আর আইএসএসবির জন্য আমি এই বইটা ওখান থেকে, এই গাইডটা পেয়েছিলাম, এটা খুবই হেল্পফুল লেগেছে আমার কাছে, তো এই জন্য বলেছি যে তোমরা ওই কোচিং সেন্টারটা ট্রাই করতে পারো। আর হলো আরেকটা গাইড আমি ফলো করেছি আমার ভাইবা প্লাস সবকিছুর জন্য, এটা হলো এটা প্রিজম। এটা আমাকে ওখানে একজন কমিশনড অফিসারে সাজেস্ট করেছেন, উনি আমার মেন্টর ছিলেন কাইন্ড অফ, ওনার কাছ থেকে আমি অ্যাডভাইস বা সবকিছু নিয়েছি, প্লাস ওনার সাথে অনেক কিছু কনসাল্ট করেছি, এই জন্যই তোমাদেরকে আমি অ্যাডভাইস গুলো দিতে পারছি। এটা রাখতে পারো, কোচিং সেন্টার ভর্তি হতে পারো, বাট গ্রুমিং করাটা নিজের উপর। তো সেলফ টকের চেষ্টা করবা, ইমাজিন করার চেষ্টা করবা। আমার হলো এই অভ্যাসটা অনেক আগে থেকে, আমি আয়নার সামনে দাঁড়িয়ে যে কোনো একটা র্যান্ডম টপিকে নিজে নিজেই কথা বলি, ইংলিশে বলি, বাংলায় বলি। আর এটা পরবর্তীতে আমি জানতে পারি যে আইএসএসবি তে এটার একটা স্পেসিফিক নামই আছে, যেটা হচ্ছে এক্সটেম্পর স্পিচ। এটা তোমরা অনেকেই জানো, 1-2 মিনিট 1.5 মিনিট এরকম বলতে হয় যে কোনো একটা র্যান্ডম টপিকে। তো এটা বাসা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। তোমাদের যাতে অ্যাকসেন্টের সমস্যা আছে, টোনে একটা টান আছে, আঞ্চলিক টান থাকে অনেকের, এটা কিন্তু থাকা যাবে না। এই জন্য তোমরা ক্যামেরা সেট করে এভাবে কথা বলতে পারো, কথা বলে তারপর নিজেটা নিজে শুনবা, বা তোমার প্যারেন্টস বা মেন্টর যারা আছে তাদের পাঠাতে পারো, তারা শুনে তোমাকে ঠিক করে দিতে পারে। এভাবে তোমরা প্র্যাকটিস করবা, বাসায় নিজেকে নিজে গ্রুমিং করবা। সেলফ টক ইজ রিয়েলি ইম্পর্টেন্ট এটার জন্য। আর সাথে আরেকটা ব্যাপার হলো, গুড মিলিটারি লিডার ইজ লয়াল টু দ্য কান্ট্রি নট টু এনি পার্টি। এটা একজন এক্স মিলিটারি অফিসার বলেছেন, যিনি কিনা আইএসএসবি বোর্ডেও আগে ছিলেন। তো তোমাদের যদি এরকম কোন একটা পলিটিক্যাল পার্টির প্রতি তোমরা বেশি বায়াসড হয়ে থাকো, বা ওরকম থাকে, অনেকেই থাকে, ইটস আ বিগ নো। কাজেই এসব পলিটিক্স থেকে একটু দূরে থাকতে হবে, নিজের গ্রুমিংটা নিজের করতে হবে, বায়াসড হওয়া যাবে না। আর সুপেরিয়র বা সিনিয়রদের কথা নেওয়ার মতো এবিলিটি থাকতে হবে। রেবেলিয়াস মাইন্ডেড হলে ইটস a bit of a problem. That eat healthy, stay fit both physically and mentally,
কিপ আ গুড কোম্পানি, কারণ ফ্রেন্ড সার্কেলের ইনফ্লুয়েন্স অনেক ম্যাটার করে। কিরকম ফ্যামিলিতে থাকছো, ফ্যামিলি যদি একটু টক্সিক হয় বা রিলেটিভস আশেপাশের মানুষ, ট্রাই টু এঙ্গেজ লেস উইথ দেম। নিজের সাথে টাইম বেশি স্পেন্ড করো। একদিন দুই দিনে তুমি গুড হিউম্যান বিইং হয়ে যেতে পারবে না, এটার জন্য ইউ নিড টু প্র্যাকটিস গুড উইল, গুড কোয়ালিটিস। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার, সবসময় প্র্যাকটিসে থাকতে হয়, এরকম চিন্তা করতে হয়, পজিটিভ থিঙ্কিং এর মধ্যে থাকতে হয়। আই গেস দিস ইজ ইট। আর ফিটনেসের ব্যাপারে আমার একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, ধরো রেগুলার ফিটনেস কিভাবে মেনটেন করি বা আমি পার্সোনালি কি কি করি, এটা তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ ইন ফিউচার। আর এই ভিডিওটার মাধ্যমে যদি হেল্প হয়ে থাকে বা তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি টু ইনবক্স। অ্যান্ড দিস ইজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।